কিছুদিন আগে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা তীর্থযাত্রার উদ্দেশ্যে। যদিও তীর্থস্থানটি আমাদের বাড়ির কিন্তু খুব কাছাকাছি, তবুও কিন্তু আমরা এতদিন ধরে যেতে পারিনি, মানে যাবো করে আমরা যেতে পারিনি। আসলে যে কাছের পিঠের তীর্থস্থানগুলো থাকে সেইগুলো হয়তো আমাদের চোখেই পড়ে না, মানে মনে মনে যাবোই করেই যায়। বাট দূরেরগুলোর দিকে আমাদের নজর টানে বেশি, আর কাছের পিঠেগুলো মনে হয় যেন এই তো চলে যাবো, বাট কাছেরগুলোই আর যাওয়া হয়ে ওঠে না। তো আমি, মা, পিসিমণি, দিদা আর আদিকেও কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ এমনিতে তো খুব একটা বেরোনো হয় না। তো ও এত চঞ্চল, যাক একটু তীর্থস্থান গেলে যদি একটু শান্ত হয়। তো যাই হোক, এখন আমরা 7:30 নাগাদ চলে এসেছি বাস স্ট্যান্ডে। মানে 7:30 একটু আগে এসেছি, কারণ 7:30 মধ্যে মনে হয় বাসটা ছিল, কারণ টাইমটা আমার এক্স্যাক্টলি মনে নেই। তো সকালের দিকে 7:30 মধ্যেই মনে হয়। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি কিন্তু সতী মায়ের 51 পীঠের মধ্যে এক পীঠ, সেটা হচ্ছে অট্টহাসতলা, যেটা আমার বাবার বাড়ি বলো কি আমার শ্বশুর বাড়ি বলো, সেখান থেকে কিন্তু খুব একটা দূরের রাস্তা নয়। বাট তাও অনেক দিনের ইচ্ছে ছিল যাবো করে, যাওয়াই আর হচ্ছিল না। এখন আমরা চোরকি বলে একটা জায়গায় অজয় নদীর ব্রিজ কাশিরাম দাস সেতুর ওপর দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা কাটোয়া থেকে আসতে চাও তারা একদম 7:30 সময় একদম ডাইরেক্ট অট্টহাসতলার বাস পেয়ে যাবে। আবার ডাইরেক্ট বাস না পেলেও নিরোল পর্যন্ত গেলেও তোমরা নিরোল থেকে টোটো পেয়ে যাবে। মানে বোলপুর, নানুর, কিন্নাহার এই রুটের বাসগুলো ধরলেই নিরোল পর্যন্ত যাওয়া যাবে। তো তারপরে নিরোল থেকে টোটো করা হবে। তো এখানে দেখো, যেহেতু বর্ষাকাল সেহেতু মাঠ ঘাট সব জলে ভরা, আর কি সুন্দর। তো এখানে দক্ষিণদিঘি গ্রামটা পেরিয়ে যাওয়ার পর অনেকখানি মাঠ পেরিয়ে তারপরে আমরা অট্টহাসতলায় যাব। তো মন্দিরের সামনেই আমাদের বাসটা নামিয়ে দিয়েছে। তো মন্দিরের মেন গেটে ঢোকার আগেই কিন্তু একটা বিরাট বড় সুন্দর সতী মায়ের দেহ কাঁধে নিয়ে একটা মহাদেবের মূর্তি আছে। তো সেখানে প্রণাম করে আমরা চলে এসেছি একদম মেন গেটের দিকে। তো এখানে এত সুন্দর পরিবেশ, কিন্তু মন্দিরের আশেপাশে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নেই। তবে এখন যতটা মন্দিরে আসা আমাদের সুযোগ সুবিধা হয়ে গেছে, বহু বছর আগে কিন্তু এতটা সুযোগ সুবিধা ছিল না। মানে নিরোল টিরোল দক্ষিণদিঘি ওসব গ্রাম পেরিয়ে যে রাস্তাটা আমরা চলে আসছি, আগে কিন্তু এই রাস্তাটা পুরোই জঙ্গল ছিল। আর ওখানে কিন্তু এখন যে মাঠগুলো পড়ে আছে সেইগুলো কিন্তু গর্দানমারি মাঠ নামে পরিচিত। আগে যখন দক্ষিণদিঘি গ্রাম থেকে এখানে আসার জন্য কোনো সুন্দর বাসের রাস্তা ছিল না, প্রচুর বন জঙ্গলে ভরা রাস্তা ছিল, গাছপালা ছিল, তখন কিন্তু অনেক মানুষজন এখানে পুজো আসতেন। তো কথিত আছে যে তখন এখানকার জঙ্গলের মধ্যে কিছু মানুষ, মানে সাধু মানুষ, তন্ত্র সাধনা করার জন্য ছিলেন। তো কিছু খারাপ মানুষ যারা পুজো দিতে আসতেন, তাদের কাছে কোনো বাচ্চা থাকলে সেসব বাচ্চাদেরকে নিয়ে সেই তন্ত্র সাধনা করতেন, সেই সাধু বাবাদের হাতে তুলে দিতেন এবং নরবলি দেওয়া হতো। সেই জন্য ওই মাঠগুলো এখনও কিন্তু গর্দানমারি মাঠ নামে পরিচিত। কেউ মুন্ডু কাটা মাঠও বলা হয় একে। তো মেন গেট থেকে অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর কিন্তু আমরা আসল মন্দিরে পৌঁছাই। তো মন্দিরে ঢুকেই কিন্তু আমরা একটা স্নিগ্ধ, একদম সুন্দর মনোরম পরিবেশ অনুভব করি। তবে এখানে এত গাছপালা, আর আশেপাশে যেহেতু 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি, তাই এখানে কোনো মানুষের কোলাহল নেই, যানবাহনের কোনো বিকট আওয়াজ নেই। খুব সুন্দর মনোরম একটা জায়গা, নীরব। আর মেন গেটটা ঢুকেই কিন্তু আমরা দেখলাম মহাদেবের একটা সুন্দর মূর্তি। তো মহাদেবের মূর্তির কিছুটা পাশে সুন্দর পানীয় জলের ব্যবস্থা আছে। আর এই নাট মন্দিরটি তোমরা দেখতেই পাচ্ছ, সিমেন্টের কারুকার্য করা পদ্ম ফুলের ওপর অবস্থিত। তো নাট মন্দির থেকে নেমে মেন মন্দিরে যাওয়ার আগেই কিন্তু পড়বে আমাদের শিব মূর্তি বাবা বিশ্বেশ ভৈরব। তার ঠিক পাশে হচ্ছে একটা যজ্ঞকুণ্ড, তার সামনে মেন মন্দির। তো আমরা চলে এসেছি এখানে মেন মন্দিরে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু যখন সতী মায়ের দেহকে 51টা ভাগে ভাগ করেছে, সতী মায়ের সেই দেহের 51টা অংশ যে প্রান্তরে পড়েছে পৃথিবীর, সেখানেই কিন্তু সতীপীঠ তৈরি হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ জেলার পূর্ব বর্ধমানে 4টি সতীপীঠ রয়েছে। তো এখানে সতী মায়ের ওষ্ঠের নিচের অংশ পড়েছিল, সেই জন্য তাই এই মন্দিরের নাম হচ্ছে অট্টহাস। এখানে মন্দিরের গর্ভগৃহে দেবী মা অষ্টধাতুর তৈরি মহিষাসুরমর্দিনী দেবী চামুণ্ডা রূপে পূজিত হন। মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু পুজোর সামগ্রী সবটাই বাড়ি থেকে আনতে হবে, কারণ এখানে কেনার কোনো ব্যবস্থা নেই। আর এখানে কিন্তু ভোর 5:30টার সময় মন্দির খুলে দেয়, আবার দুপুর 1টার মধ্যে বন্ধ করে দিয়ে আবার বিকাল 3:30 থেকে খোলে, আবার 8:30 পর্যন্ত খোলা থাকে। যেহেতু আমরা অনেকটা সকাল পৌঁছে গেছিলাম, তাই খুব সুন্দরভাবে নির্বিঘ্নে পুজো আমাদের কমপ্লিট হয়েছিল। কারণ আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন একটাও লোক ছিল না, খুব সুন্দরভাবে মায়ের দর্শনও হয়েছে। আমি এই ফার্স্ট টাইম এসেছি, বাট মা অনেকবার এসছে। তো মা বলছিল যে এর আগে যখন এসেছিল অনেকটাই ভিড় ছিল, বাট এই
প্রথমবার এত সুন্দরভাবে পুজো হলো। তো যাই হোক, আমরা পুজোটা দেওয়ার পরে মন্দিরের চত্বরটি ঘুরে নিচ্ছিলাম। তো এখানে এত গাছপালা, মনে হবে যেন কোনো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছ। তো এখানে একদম মন্দিরের পাশে প্রচুর বড় একটা দিঘি আছে, যেটার পাশ দিয়ে ঘোরার জন্য রাস্তাও আছে। তো এখন আমরা চলে যাচ্ছি পঞ্চমুণ্ডির আসন দেখার জন্য। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। তো কথিত আছে যে এই জায়গায় নাকি 5টা মরার মাথার উপরে বসে তন্ত্র সাধনা করতে হতো। আর বহু বছর আগে অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভও করেছেন। তো কিছুটা আসার পর আমরা পুকুর পাড়ে নেমেছিলাম একটু আদিকে মাছ দেখানোর জন্য। তো তারপরে সেখান থেকে উঠে আমরা চলে এসেছি রটন্তী কালী মায়ের মন্দির। তো রটন্তী কালী মায়ের মন্দিরটা ঘিরেও একটা কথা আমি শুনেছি, সেটা হচ্ছে যে অনেক বছর আগে এখানে রঘু ডাকাতের বাস ছিল। আর সেই রঘু ডাকাত যখন ডাকাতি করতে যেত, তো তার আগে রটন্তী কালী মায়ের পুজো করতেন। এখনও কিন্তু রটন্তী কালী পুজোর সময় এখানে খুব ধুমধাম হয়। তো চলো এখন আমরা কিছুটা চলে যাচ্ছি। তো যেহেতু বর্ষাকাল, অনেকটা সকাল সকাল বৃষ্টি পড়েছিল, তো সেই জন্য রাস্তাঘাট একদম পিছল হয়ে আছে, মানে দেখে মনে হচ্ছে একদম স্লিপ কেটে পড়ে যাব। তো খুব পা টিপে টিপে আমরা যাচ্ছিলাম। তো তোমরা যখন এখানে আসবে মনে হবে যেন পুরো গভীর জঙ্গল দিয়ে যাচ্ছ, গা ছমছমে ভাব। কিন্তু গা ছমছমে ভাব থাকলেও কিন্তু একটু ভয় লাগবে না, কারণ যেহেতু এটা মায়ের মন্দির, খুব সুন্দর একটা পরিবেশ, গাছপালা। আমি কিন্তু আরও যেসব অন্যান্য মন্দিরে গেছি সেখানে কিন্তু অনেক ভিড় ভাট্টা, অনেক লোকের সমাগম, তো একটুখানি ঘিঞ্জি ব্যাপার। কিন্তু এই মন্দিরে বিশ্বাস করো কোনো ঘিঞ্জি ব্যাপারটা নেই, একদম নির্জন সুন্দর মনোরম পরিবেশ, তোমরা আসলে বুঝতেই পারবে। তো আমরা কিন্তু এখানে আজকে সারাদিনের গল্প নিয়ে এসেছি, মানে ভোগ টোগ সবই খাবো। এখানে কিন্তু ভোগেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো মন্দিরে ঢুকে আমরা কিন্তু কুপন কেটে নিয়েছি পার হেড 50 টাকা করে। তো মন্দির চত্বর পুরোটা ঘুরে হয়ে যাওয়ার পর আমরা এখানে নাট মন্দিরে বসে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নাট মন্দিরটাও কিন্তু সুন্দরভাবে শ্বেত পাথর দিয়ে বানানো। কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে এসেছি তাই একটুখানি শুয়োপোকার উৎপাত হয়েছিল, প্রচণ্ড শুয়োপোকা ছিল। তো আমার আদিকে নিয়ে একটু চিন্তা হচ্ছিলো যে ও যা চঞ্চল ছেলে, সারাদিন থাকবে কী করে এখানে। বাট এখানে কিন্তু খুব সুন্দরভাবেই ও ম্যানেজ করে নিয়েছিল নিজেকে। তার মধ্যে দুটো বন্ধু পেয়ে গেছিলো, এখানে ও খেলা করছিল। এখানে কিন্তু খুব সুন্দরভাবে নাম গোত্র ধরে পুজো হয়েছে, আমাদের পুষ্পাঞ্জলি দিয়েছি। আর আমাদের একটা কথা না বললেই নয়, যে ব্রাহ্মণ ভাইটা আমাদের পুজো করে দিচ্ছিলো, ভাই বলছে কারণ আমার থেকে ছোট, সেই বামুন ঠাকুরটা কিন্তু খুব সুন্দর পুজো করেছে। যদিও এই ভিডিওটা তার কাছে পৌঁছায়, আমি বলতে চাই খুব ভালো হয়েছিল আমাদের পুজো। এত সুন্দর তার মন্ত্রপাঠ, মানে শুনে মানে মনটা একদম খুশি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে কিন্তু জল খাবারের কোনো ব্যবস্থা নেই, তোমরা চাইলে বাড়ি থেকে খাবার আনতে পারো। আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম, সেই কারণে এখানে নাট মন্দিরে বসে খেয়ে পরিষ্কার করে আবার বাইরে ফেলে দিয়েছি। নাট মন্দিরে অনেকটা সময় কাটানোর পর একটা পাত্রপাত্রী চলে এসেছে বিবাহের জন্য। তো বিয়েটাই আমরা এখন দেখছিলাম, যজ্ঞ কুণ্ডের এখানে বিয়ে হচ্ছিল। তো বিয়েটা দেখতে দেখতে প্রায় দুপুর 1টা বেজে গেছিলো। তো এদের 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু করে দেয়। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভোগ ঘরটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বিরাট বড় একটা জায়গা। তো এখানে আমরা ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি। সব মিলিয়ে আমাদের সারাদিনের অট্টহাসতলা সফর কিন্তু খুব ভালো ছিল। চাইলে তোমরাও ঘুরে যেতে পারো। তো চলো, টাটা।